একটা জিনিস বলি, রাওয়ালপিন্ডির উইকেট কিন্তু আমার একটু চমকায় দিচ্ছে। আপনারা কে কীভাবে দেখছেন জানি না, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু চমকায় গেছি। কারণ হচ্ছে যে রাওয়ালপিন্ডির উইকেট ক্লাসিক্যালি অনেক রান অফার করে এবং ওয়ান ডে তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, চারিদিকে হাইপ ছিল যে এটা একদম হাইওয়ের মতো উইকেট হবে, যে এখানে বোলারদের জন্য কিচ্ছু থাকবে না, এটা 350 380 রানের উইকেট, এরকম একটা হাইপ চারিদিকে ছিল। সেই জায়গাটায় আমি দেখলাম যে এটা আসলে একটু টার্ন অফার করতেছে, বাউন্স একটু লো হচ্ছে এবং বল সামান্য পুরনো হলে পরে একটু ধীরে আসতেছে। মানে এখানে বোলারদের জন্য খুব সামান্য হলেও কিছু ছিল। এই জিনিসটা আমারে চমকায় দিচ্ছে। এখন আমি দেবব্রত চমকায় গেলে খুব একটা সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে আমার কাছে কালকে খেলা দেখে যেটা মনে হলো যে আমাদের ব্যাটসম্যানরাও এটাতে চমকায় গেছেন। শুধু চমকায় গেছেন তাই না, এই সামান্য একটু যে একটু ফ্রাকশন চেঞ্জ উইকেটে তাদের চিন্তা থেকে এটার সঙ্গে আর তারা অ্যাডজাস্ট করতে পারলেন না। ফলে যেটা হলো, একদিকে তো তারা আজগুবি শট করে আউট হয়ে ফিরছেন, সঙ্গে গাদা গাদা ডট বল দিয়ে ম্যাচটাকে শেষ করে দিয়ে আসছেন। তো বাংলাদেশের ব্যাটসম্যানরা এই যে ফ্রাকশন অফ চেঞ্জ, এই জিনিসটার সঙ্গে কেন অ্যাডজাস্ট করতে পারেন না? কেন একটু এদিক ওদিক হলেই আর সেখানে রান খুঁজে পান না, সামান্য সিঙ্গেলসটাও বের করতে পারেন না? এই জিনিসটা নিয়ে আসেন একটু কথা বলি। এমনিতেই এই টিম চয়েস, মানে এই স্কোয়াড, এই 11 চয়েস, সব কিছু নিয়ে স্টিল আমার আপত্তি আছে। কিন্তু সেটা নিয়ে অলরেডি অনেক বলা হয়ে গেছে, শুধু আমি না, দেখলাম প্রায় সবাই বলতেছেন এই টিম নিয়ে। সো টিম নিয়ে খুব বেশি না বলে যেটা বলি সেটা হচ্ছে যারা নামছেন শেষ পর্যন্ত তো কাজটা তাদেরকে করতে হবে। সেই কাজটা তারা কিভাবে করলেন, কি এক্সিকিউশনটা করলেন, এইখানে তাদের যেটা ছিল, দুবাইতে ব্যাটসম্যানরা প্রস্তুত ছিলেন যে এখানে বোলাররা একটু হলেও কিছু করতে পারবে, ফলে আমাকে সেইভাবে খেলতে হবে। সে প্রস্তুতিটা কোনো ছিটে ফোটা আমরা ব্যাটিংয়ে দেখতে পাই নাই। ওরকম যে জায়গায় বোলারদের একটু কিছু থাকে, মানে একটু সামান্য টার্ন থাকে, একটু সামান্য বল পড়ে আসতে আসে, সেসব জায়গায় তো মূলত প্রচুর স্ট্রাইক রোটেট করতে হয়। আপনাকে ডট বল দেওয়া চলবেই না, কারণ আপনাকে খুব বেশি বাউন্ডারি মারার সুযোগ বোলাররা দিবে না। আপনি যে শুধু 4-6-এর উপরে খেলবেন সেটা তো হবে না। তাহলে কি করতে হবে আপনাকে? ওভারে কিন্তু আপনি অনায়াসে 8-9 রান বের করে ফেলতে পারেন। দেখেন, এই কথাটা বহু আগে আমার সুমন ভাই একবার বলছিল যে আপনি ওভারে 2-4 মেরেও 8 করতে পারেন, আবার দৌড়ায় সিঙ্গেল ডাবল মিলায়ও কিন্তু 8-9 করতে পারেন। এখন বোলার 0.5 ডিগ্রি টার্ন পাচ্ছে বা বলটা একবারে পারফেক্ট উচ্চতায় আসতেছে না, এরকম হলে আপনার হয়তো বাউন্ডারি মারতে একটু কষ্ট হবে, স্পেশালি বাংলাদেশি ব্যাটসম্যানদের। কারণ আমরা বাংলাদেশি ব্যাটসম্যানরা অত বেশি স্কিলফুল না, আমরা জানি কেন না, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলাপ করছি, আরও করব। এবং অত বেশি পাওয়ারও আমাদের নাই। ফলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যেটা পারে, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেটা পারে, আর অস্ট্রেলিয়ানদের কথা তো বাদই দিলাম, যে কোনো পরিস্থিতিতে তারা দুমদাম বাউন্ডারি মারতে পারে। আমরা এটা পারি না, আমাদের বাউন্ডারি মারার ক্ষমতা অনেক কম। ইভেন হাইওয়ে ট্র্যাকেও অন্য দল যে পরিমাণে বাউন্ডারি মারতে পারে, 4-6 পারে, আমরা পারি না। ফলে আমাদেরকে মূল ফোকাস করতে হয় রান বের করার জন্য ওভারে একটা বাউন্ডারি, সঙ্গে বাকি বলগুলোতে সিঙ্গেলস বা ডাবলস। এই কাজটা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে। তাও আমি এটা মেনে নিয়েছি, কারণ ইন্ডিয়া একগাদা কোয়ালিটি স্পিনার আছে। ইন্ডিয়ান বোলাররা দীর্ঘকাল ধরে জানে যে এই উইকেটে কীভাবে ব্যাটসম্যানকে 2 পা আটকায় রাখতে হয়, যাতে ও একদম সিঙ্গেল ডাবল না নিতে পারে। সেখানে আমরা যখন রাওয়ালপিন্ডিতে আসলাম, রাওয়ালপিন্ডিতে আসার আগে চারিদিকে আলোচনা ছিল যে এখানে একদম ব্যাট করতে নামলে আপনি ব্যাট করে চোখ বুজে দাঁড়ায় থাকবেন, অটোমেটিক রান হইতে থাকবে, এরকম একটা ফ্লেভার ছিল। আমাদের ব্যাটসম্যানরাও সম্ভবত ওইটা ধরে নিয়েই নামছেন যে এখানে প্রচুর রান হবে। এবং দেখা গেছে কি, এখানে আমি বিপিএলের প্রশ্নটা আনতেছি একটু, যে দেখেন বিপিএলে যখন আমরা বাউন্ডারি ছোট করলাম, তারপরে আবার বাউন্ডারি বড় করে দিলাম, একদম ফ্ল্যাট উইকেটে খেলতে দিলাম, তখন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা বেশ 4-6 মারতে পারলো। তার মানে আমরা বুঝলাম যে একদম জেনুইন ফ্ল্যাট উইকেটে আমাদের ব্যাটসম্যানরা আস্তে আস্তে ডেভেলপ করতেছে, তারা এই উইকেটে কীভাবে 4-6 মারতে হয় এটা একটু শিখতেছে। ফলে আমি আশা করছিলাম, এবং আমাদের টিমও নিশ্চয়ই আশা করছিল, যে যদি সত্যিই ওরকম হাইওয়ে ট্র্যাক হয় তাহলে নিউজিল্যান্ড হয়তো 350 করবে, আমরা অ্যাটলিস্ট 300 করব, 310 করব। কিন্তু মাঠে নামার পরে বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, তখন আসলে আবিষ্কার করা গেল যে এটা 350-এর উইকেট না, এটা আসলে 260-70 রানের উইকেট। 260 রান হলেও এখানে ম্যাচ জেতা সম্ভব ছিল। সেটা কিভাবে সম্ভব ছিল পরের দিকে বলতেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা ওই 260-এর দিকে যেতে পারলেন না।
আমাদের তো টপ অর্ডারে তামিম একদমই ফেল করলো, 24 রান করলো অনেকগুলো বল খেলে। অন্য পাশে শান্ত দাঁড়ায় থাকলো, আর মিডল অর্ডারে 4জন ব্যাটসম্যান টানা ব্লান্ডার করলো, কতগুলো করে বল নষ্ট করে। ওই যে বাউন্ডারি মারার নেশায় বা ফ্রাস্ট্রেশন থেকে, যে বাউন্ডারি মারতে পারতেছি না এই নেশায় এবং এই ফ্রাস্ট্রেশন থেকে তারা অদ্ভুত সব শট করে আউট হয়ে গেল। একই কাজ করছে মিরাজ, হৃদয়, রিয়াজ, মুশফিক। মানে এরা 4জনই ওই একই ফ্রাস্ট্রেশনে ভুগছে যে বাউন্ডারি মারতে পারতেছি না কেন। বাউন্ডারি মারাই তো আপনার একমাত্র কাজ না রে ভাই, এইটাই তো অ্যাডজাস্টমেন্ট, এইটুকু অ্যাডজাস্ট তো আপনাকে করতে হবে। কি হয়েছে, এই যে ব্রেসওয়েলের 4টা উইকেট দিলেন, ব্রেসওয়েল কি বোলিং করছে আমি একদম দেখলাম। ব্রেসওয়েল যখন বল করতেছে তখনও কিন্তু উইকেট ওই রকম টার্ন ওভার করতেছে না, তারপর কাচের মতো আচরণ করতেছিল তখন। তারপরে ব্রেসওয়েল ওইখানে হয়তো 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম চোখে দেখা, তো এটা তো আর দেখায় নাই যে কয় ডিগ্রি টার্ন করতেছে। আমার ধারণা এটা সর্বোচ্চ 2 ডিগ্রি, এত হবে না। এইটুকু টার্ন আমাদের খেলোয়াড়রা অ্যাডজাস্ট করতে পারলো না। তারা ওই ব্রেসওয়েলের উইকেট দিয়ে আসলো ফ্রাস্ট্রেশন থেকে যে কেন ওরে 4 মারতে পারতেছে না। অথচ ওরে যে দিব্যি সুন্দর টাইমিং করে, সুন্দর প্লেসমেন্ট করে ডাবল ডাবল বের করে নেওয়া যায়। ব্রেসওয়েল তো মানে সরি টু সে একদমই মিড লেভেল স্পিনার। মিড লেভেল বললে ওরে সম্মান বেশি দেওয়া হয়ে যায়। ওরে অনায়াসে সুইট টাইম করে, সুইট প্লেসমেন্ট করে ওভারে 6×12 রান নিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা বলে ডাবলস নেওয়া সম্ভব আপনি যদি 4 মারতে না পারেন। এবং তারপরেও আমার ধারণা ওরে টার্ন করাইতে না দিয়ে আপনি যদি বলে পিচে যান, ওরে দিব্যি 4 ছক্কাও মারা যায়। সেটা আপনার কাছ থেকে আমি প্রত্যাশা করতেছি না। আমি ধরেই নিছি ওই কোয়ালিটি আপনার নাই। আরেক প্রান্তে শান্ত যে থাকলো, সে যে ইনিংসটা খেললো, দেখেন তার স্ট্রাইক রেট সম্ভবত 70-এর মতো। মানে গাদা গাদা ডট বল দিল। শুধু কালকে দেখতেছিলাম প্রথম আলোতে একটা পরিসংখ্যান যে শুধু কালকের ম্যাচে 50 ওভারের মধ্যে আমরা 30 ওভারের বেশি ডট বল খেলছি। আপনি চিন্তা করেন এটা কোনো কথা? এবং 2 ম্যাচ মিলায় ইন্ডিয়ার বিপক্ষে আর এই নিউজিল্যান্ডের বিপক্ষে মিলায় এই 100 ওভারে আমরা নাকি প্রায় 50 ওভারের বেশি ডট বল দিছি। এটা কোনো কথা? আধুনিক ক্রিকেটে এটা কোনো কথা? আপনি 50 ওভার ক্রিকেট খেলতেছেন, 20 ওভারের ক্রিকেটে তো আর তো ডট বল দেওয়ার সুযোগ নেই, ওখানে আপনি প্রচুর 4-6 মারবেন। টেস্ট ঠিক আছে, এখন টেস্টও যা খেলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, ওরাও তো টেস্টেও এত ডট বল দেয় না। ওদের টেস্টেও এত ডট বল দিলে ওই বাজ ওদের বের করে দিবে, ব্রেন্ডন ম্যাককালাম ওরা বের করে দিবে। কিন্তু ওয়ান ডেতে আপনি কি করে 2025 সালে এত ডট বল দেন? এটা তো 90s-এও দেখি নাই এত ডট বল। 30 ওভার 50 ওভারের মধ্যে আপনি ডট বল দিয়ে আসছেন, আপনি স্ট্রাইক রোটেট করতে পারেন নাই। এইটা যেটা হয়েছে যে আপনি 234 রান করছেন, এবং সেটা মূলত হচ্ছে লেজের দিকে গিয়ে জাকের, রিশাদ এদের চেষ্টায়। তারপরে 234 রান হয়েছে। ওই যে শুরুতে বলছি যে 260 রান এখানে খারাপ ছিল না, ভালো স্কোর। 260-65 রান করলে বাংলাদেশের পক্ষে এই ম্যাচ বের করা সম্ভব ছিল। আমি একদম ম্যাচ জেতা নিয়েই আলোচনা করতে, যে ম্যাচ জেতা সম্ভব ছিল কিনা। সম্ভব ছিল। কেন সম্ভব ছিল? আপনাদের মনে হতে পারে যে না, 234 রান করে তো আমরা ফাইট করতে পারি নাই। কিন্তু দেখেন, আপনি একটু ইনার সিনারিওটা দেখেন। প্রথমত হচ্ছে যে পরিমাণে ক্যাচ মিস হয়েছে এবং আমরা ডিরেক্ট থ্রো মিস করছি, তাতেই 234 রানও উইনিং স্কোর হয়ে যেতে পারতো। আমরা কয়েকটা একদম হাতের বল ফেলে দিছি। আমি জানি না মাঠে এদের কি হয়, হাতের বল ফেলে দিছি, স্টাম্প মিস করছি। বোধহয় তানজিদ তামিম একটা থ্রো মিস করলো, ওইটা লাগলে অনেক দূরে থাকা অবস্থায় ব্যাটসম্যান আউট হয়ে যেত। এছাড়া ক্যাচ তো ছাড়ছি আমরা কয়েকটা, জাহাজই করতে পারতেছিলাম না বলের ফ্লাইট, মানে বল উপরে ওঠার পরে জাহাজই করতে পারতেছিলাম না। এগুলো করতে পারলে হয়তো 234 রান নিয়েই আপনি মানে ফাইট, মানে কি একদম হাড্ডাহাড্ডি লড়াইটা হতো। কিন্তু আমি তো বলতেছি 265 রানের কথা। আপনি যদি 30 ওভার ডট না দিতেন, 30 ওভারের ভিতরে যদি 15টা ওভারও যদি আপনি সিঙ্গেলস দিতেন, তাও আপনি দেখেন কত রান দাঁড়ায়, তাও তো 270-এর উপরে চলে যায়। এখন এই 270 যদি আপনি করতে পারতেন, এবং আপনার বোলাররা যত সুন্দর বল করছে, ওই যে বললাম আমি চমকায় গেছি। একই সঙ্গে মুস্তাফিজের নামানোর বিরোধিতা আমি এখনও করব, কারণ নিজের কথায় অটল থাকতে না ভাই, আমি অত ইগোইস্টিক না। আমি দেখলাম যে উইকেটটারে মুস্তাফিজ সবচেয়ে ভালো জাজ করতে পারছে, এবং মুস্তাফিজের অ্যাকুরেসি আমার খুব মুগ্ধ করছে। মুস্তাফিজের কিন্তু আমরা অনেক মন্দ কথা বলি যে ও একটু ব্যাটিং সহায়ক, উইকেটে কিছু করতে পারে না, অমুক না তমুক না। এক হচ্ছে বলটা গ্রিপ করতেছিল, বলটা উইকেটে একটু গ্রিপ করতেছিল। ও এই জিনিসটা খুব ভালো বুঝছে, ও সবার আগে বুঝছে এই জিনিসটা। একেবারে শুরুতে নাহিদ রানা ঝড় চালায় দিচ্ছে 2 ওভার,
তারপরে নাহিদ রানাও বুঝছে, কিন্তু মুস্তাফিজ সবচেয়ে সুন্দর রিড করতে পারছে কালকের উইকেটটারে বোলারদের মধ্যে। ও দেখছে যে বলটা সামান্য একটু গ্রিপ করে, এখানে অন্তত তার বল ওই যে ওই রকম ফ্ল্যাট উইকেটে যেরকম হয় ওইটা ওই রকমভাবে কেউ পিটাইতে পারবে না। তাহলে তার কী করতে হবে, খুব অ্যাকুরেট লাইনে বল করে যেতে হবে। সঙ্গে যদি দুই একটা কাটার ট্রাই করা যায়, সেটা দু একটা ট্রাই করছে। একটা যে উইকেট পাইছে ওটা মোস্ট প্রবাবলি কাটার ছিল, আমি খুব ভালো করে দেখতে পাই নাই। তো সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে খুব অ্যাকুরেট লাইনে বল করে গেছে। ফলে মুস্তাফিজ ওই বলের গ্রিপটারে কাজে লাগাইছে, যে বলে একটু গ্রিপ করতেছে, ও বল গ্রিপ না করলে আবার সেই উইকেটে কিচ্ছু করতে পারে না। ওই বলের গ্রিপটারে কাজে লাগাইতে পারতো আমাদের সুন্দর মিরাজও, কিন্তু মিরাজটা দেখে আমার মনে হয় না যে ওইটারে সে কাজে লাগাইছে। যেখানে ব্রেসওয়েলের মতো বোলার, এবং আবারও বলতেছি ব্রেসওয়েলরা যখন বোলিং করছে, নিউজিল্যান্ড যখন বোলিং করছে তখন কিন্তু উইকেটে ওই গ্রিপটা ছিল না, আমার অন্তত মনে হয় নাই। সেকেন্ড ইনিংসে আমি দেখছি বল গ্রিপ করতেছে, ফলে মিরাজের উচিত ছিল বেটার বল করা। রিশাদ দুর্দান্ত বল করছে। রিশাদের ক্ষেত্রে যেটা হয়েছে, রিশাদ আপনি দেখছেন কিছু 4-6 হজম করছে, সেটা মূলত রিশাদ উইকেট কিনতে চাচ্ছিল। রিশাদকে সম্ভবত টিম ডিরেকশন ওরকমই দিচ্ছিল যে আমরা সবাই টাইট বল করতেছি, তুমি দু একটা উইকেট তুলে নাও। ও রিশাদ উইকেটের জন্য এক পর্যায়ে একদম পায়ের কাছে, মানে ফুল টস প্রায় পায়ের কাছে ঝুলাই দিছে, যে মারে দে, ছক্কা মার, কোনো সমস্যা নেই আমার, তাহলে আমি কিছু একটা করতে পারবো, তুই যদি একবার ছক্কা মারিস পরের বলে আমি কিছু একটা করব। কিন্তু নিউজিল্যান্ডের বোলাররা খুব মানে ছিল, খুব সচেতন ছিল রিশাদের খেলার ব্যাপারে। ফলে রিশাদ দুই চারটা 4-6 খাইছে, ওটাতে কিছু যায় আসে না। এবং তাসকিন যথারীতি অভূতপূর্ব, তাসকিন যত বয়স বাড়তেছে, আমি তো সবসময়, আমরা তো সবসময় সব সিনিয়রে সমালোচনা করি, কিন্তু আমরা মাথায় রাখতে পারি না যে আমাদের তাসকিন, ছোট্ট তাসকিন কিন্তু সিনিয়র, এখন অনেক সিনিয়র, এবং ওর এখন হয়তো এই টিমটা ক্যাপ্টেনও হওয়া উচিত। সে তাসকিন দিন যাচ্ছে আর গোল্ড হচ্ছে, দিন যাচ্ছে আর গোল্ড হচ্ছে। মাই গড, ও যে এই 2023-এর শেষ থেকে এই পর্যন্ত নিজের বোলিংয়ে কোথায় নিয়ে গেছে, অ্যাকুরেসি, সামান্য মুভমেন্ট এবং ব্যাটসম্যানদের রিড করতে পারা। এক সময় তাসকিনরে আমার মনে হতো যে তাসকিন ভাবে না। দেখেন এটা সত্যি, আমি এটা ওর সঙ্গেও রসিকতা করছি যে তুমি বোধহয় ভাবো না যে ব্যাটসম্যান কী করতে পারে না পারে। এখন ওর প্রত্যেকটা ডেলিভারি দেখলে বোঝা যায় যে ও শুধু ভাবে তা না, ও মনে হয় ব্যাটসম্যানরা নিয়ে প্রত্যেক ডেলিভারির আগে গবেষণা করে। তাসকিনরে যত প্রশংসা করা হবে তত কম করা হবে। নাহিদ রানারে নিয়ে আমি একটু ডাউটফুল, নাহিদ রানার এই ম্যাচের পারফরমেন্স নিয়ে। কারণ নাহিদ রানা প্রথম 2 ওভারে ঝড় তুলে ফেলছে, একদম শুরুর ওভারে 2-3টা বল একটু আস্তে করছে, তারপরে প্রথম 2 ওভারে ঝড় তুলে ফেলছে। থার্ড ওভারে এসে, দ্বিতীয় ওভারে তো সে উইকেটও তুলে নিল, এবং কেন উইলিয়ামসের মতো ব্যাটসম্যানদের সে পেস এবং অ্যাওয়ে মুভমেন্টে আউট করলো। এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। এবং পুরো ওভার ধরে কেন উইলিয়ামস হতভম্ব হয়ে গেল ওর বল খেলতে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে ও যে থার্ড ওভারটা পিটুনি খেললো, সেই থেকে ও কিন্তু কখনো আর 140-এর উপরে ওঠে নাই। এখন এটা দুটো জিনিস হতে পারে, আমি আগেই ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছি না। একটা জিনিস হতে পারে যে তাসকিন বা অন্য খেলোয়াড়রা, মুস্তাফিজ, সবাই ওরা বলতে পারে যে তুই এক কাজ করে, এখানে এই উইকেটটা ডিমান্ড করতেছে অ্যাকুরেট বোলিং, যদিও ইনঅ্যাকুরেটও করতেছিল না ওই পেসেও। তারপরেও হতে পারে সিনিয়ররাও বলছে বা ও নিজেও ফিল করছে যে এখানে আমি পেস কমায় বল করব। ও আমি দেখলাম যে রেগুলার 136, 37, 33, এমনকি 32-এও বল করতেছে। এটা কারণ দুটো হতে পারে, ওই যে বললাম যে এক হচ্ছে সবাই মিলে ডিসিশন নিতে পারে বা নিজেও ডিসিশন নিতে পারে যে পেস জোরে করব না, জোরে করে ফায়দা নাই। আসলে এই উইকেটে জোরে বল করে তেমন কোনো ফায়দা নাই। ওই একেবারে শুরুতে আপনি কিছু ফায়দা পাবেন, ওটা ইনিংসের শুরুতে তো থাকে। আরেকটা জিনিস হতে পারে যেটা আমার মনের ভিতরে এখনও একটু খচখচ করতেছে, যে নাহিদ রানা কি পুরোপুরি ঠিক আছে? নাহিদ রানার নিয়ে না আমি খুব, মানে এই ব্যাচের কয়েকটা ক্রিকেটারদের নিয়ে না আমি একেবারে আমার নিজের বাচ্চাদের নিয়ে যেরকম টেনশনে থাকি সবসময়, যে বাচ্চাটা বাইরে গেছে, ওকে ঠিক আছে কিনা, এদের নিয়ে আমার ওই টেনশনটা হয়। আপনারা, আমি বুঝি যে অনেকে বিরক্ত হন যে এই নাহিদ রানা, রিশাদ, তানজিম সাকিব, হাসান, এদের একটু থেকে একটু হলেই আমি ষড়যন্ত্রের কথা ভাবি, ওদের যত্ন হচ্ছে না এসব বলি। আসলে আমরা তো পাই না এরকম জিনিস। দেখেন আমরা কত বছরে পাই, এই যে সাব্বির হারায় ফেলছে, সাব্বির রহমান, রুম্মান, এরকম একটা অ্যাসেট। আমাদের সোর্সটা ভালোবাসে বাংলাদেশটাকে, এই জন্য এখানে এদের পাঠায়, কিন্তু আমরা রাখতে পারি না। সেই থেকে ওই যে বারবার চুন খেয়ে গাল পুড়ে এখন দই দেখলেও ভয় লাগে। এখন মনে হয় নাহিদ রানার যত্ন কি হচ্ছে না? তাহলে কি নাহিদ রানা ওই জন্য পেস কমায় দিল? আমি ঠিক জানি না, তবে নিশ্চয়ই খোঁজ খবর নেব, আজকেই কথা বলবো লোকজনের সঙ্গে, বোঝার চেষ্টা করব কেমন আছে, ও কি কোনো সমস্যার কারণে পেস কমাইলো কিনা। তবে মোদ্দা কথা, যে জায়গাটায় ছিলাম
আমি তো আসলে কথা বলতে বলতে সরে গেছি, সেটা হচ্ছে যে আমাদের বোলাররা যে বোলিং করছে সেটা অভূতপূর্ব। এই উইকেট, যদিও আমি বলছি যে উইকেট ব্যাটিং প্যারাডাইস ছিল না, এবং সেটা সত্যি ব্যাটিং প্যারাডাইস না, 260-70 রানের উইকেট। 260-70 রানে তো অনেক রান। এই 260-70 রানের উইকেটে তারা যেরকম বল করছে, এই ব্যাটসম্যানরা যদি এদের সামনে 250 রানও দিতে পারতো, ম্যাচ জিতে যেত। আর সঙ্গে ক্যাচ বা রান আউটগুলো যদি ঠিক মতো করা যেত, তো কোনোটাই হয় না। ব্যাটসম্যানরা তাদের সামনে না দিতে পারছে পুঁজি, ফিল্ডাররা না তাদের সাপোর্ট দিতে পারছে, ফলে বোলারদের কিছু করার ছিল না। তো ওই যে অ্যাডজাস্টমেন্ট, মূল ব্যাপার হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা কোনোভাবে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারতেছে না। এখন দেখেন, রাওয়ালপিন্ডির এই উইকেটটা ব্যাটিং প্যারাডাইস ছিল না। পরের ম্যাচটাও আমরা রাওয়ালপিন্ডিতে খেলবো, কিন্তু ঘটনাচক্রে পরের ম্যাচটা যদি আমরা লাহোরে খেলতাম এবং সেখানে যদি ব্যাটিং প্যারাডাইস হতো, আমাদের ব্যাটসম্যানরা আবার ফেল করতো। কেন ফেল করতো? ওরা মানসিকভাবে এই রাওয়ালপিন্ডির এই উইকেটের সঙ্গে রেডি হয়ে যেত, ওর পরের ম্যাচে গিয়ে আর ব্যাটিং প্যারাডাইসে মারতে পারতো না। মানে আবার যে অ্যাডজাস্ট করতে হবে, এই যে ম্যাচ টু ম্যাচ অ্যাডজাস্টমেন্ট, উইকেট টু উইকেট, এমনকি রাওয়ালপিন্ডিতে যে উইকেটে খেলা হচ্ছে পাশের উইকেটটা হুবহু একই আচরণ না করতে পারে, এই জিনিসটা আমাদের খেলোয়াড়দের ভিতরে একদমই নাই, একদমই নাই ব্যাটসম্যানদের ভিতরে। বিপিএল এর প্রসঙ্গ দিয়েই সেটা বুঝাই। এবার বিপিএলে এই অ্যাডজাস্টমেন্টের কথা মাথায় রেখে এদের প্রথমে ফ্ল্যাট ট্র্যাক অফার করা হলো। আমাদের ক্রিকেট বোর্ডের ডিসিশন ছিল এটা, কিন্তু ফাইম বাই ফারুক ভাইয়ের ডিসিশন ছিল যে এদের এবার একদম জেনুইন ফ্ল্যাট ট্র্যাক দেওয়া হবে। কারণ কি? কারণ হচ্ছে এরা দুনিয়ার যেখানে ফ্ল্যাট ট্র্যাকে খেলতে যায় সেখানে রান করতে পারে না। ফ্ল্যাট ট্র্যাকে অন্য দল করে 350, আমরা 220 রান করে অল আউট হয়ে যাই। কারণ হচ্ছে এরা যুক্তি দেয় যে আমরা সারা বছর ওই মিরপুরে জঘন্য উইকেট খেলি, দেশে জঘন্য উইকেটে খেলি, ব্যাটিং উইকেট তো পাই না, ফলে ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাট করতে হয় জানি না। ওকে ফাইন, তোদের ব্যাটিং উইকেট দিচ্ছি। এবার পরপর 3 রাউন্ডে, ঢাকার প্রথম রাউন্ড, সিলেট এবং চট্টগ্রাম, একদম ব্যাটিং প্যারাডাইসে খেলা হলো। শুরুতে এরা মানায় নিতে কষ্ট পাচ্ছিল, পরে এসে এরা দারুণ মানায় নিছে। সময় লাগছে অ্যাডজাস্ট করতে, কিন্তু অ্যাডজাস্ট তো আরও দ্রুত আশা করি। এই অ্যাডজাস্টমেন্টের সমস্যাটা চরম হয়ে গেল যখন এরা আবার ঢাকায় ফিরল। ফাইনাল রাউন্ডে যখন ঢাকায় ফিরল, তখন যেটা একটা টুইক করা হলো, এটা ফাইম বাইরে ইচ্ছা করে করছে। সেটা হচ্ছে ওই উইকেটটা আর এক্সাক্ট ব্যাটিং প্যারাডাইস রাখা হয় নাই, একটু চেঞ্জ করা হয়েছে। মানে ওখানে বোলারদের জন্য একটু সামান্য কিছু রাখা হয়েছে, একটু মুভ করবে, একটু বোলাররা কিছু পাবে, এই আর রান করতে পারে না এরা, একদম নাই হয়ে গেছে, একদম ঘাবড়ে টাবড়ে নাই হয়ে গেছে, এরা আর ওইটুকু অ্যাডজাস্ট করতে পারলো না। দেখেন, একটা উইকেট খেলা চলা অবস্থায় চেঞ্জ হয়, আপনারা জানেন ক্লাসিক্যালি উইকেট চেঞ্জ হতেই হবে। যদি না আপনি পাটা উইকেট বানান, আমরা পাটা উইকেট বলি ওইটারে, যে উইকেট 10 দিন ধরে একই রকম থাকবে, ওটা তো যাচ্ছে তাই উইকেট। ওই উইকেটে তো আর বড় বড় দল খেলে না। বড় দলগুলো খেলে যে প্রথম 2-3 ওভার একটু মুভমেন্ট করবে, তাতে যত ব্যাটিং প্যারাডাইস হোক না কেন, তারপরে ওখানে আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হবে। কিন্তু মিডল ওভারগুলোতে স্পিনাররা সামান্য একটু গ্রিপ পাবে, সামান্য একটু টার্ন পাবে। এই যে অ্যাডজাস্টমেন্টটা আবার একদম শেষ দিকে যখন বল পুরনো হয়ে যাবে, আজকাল অবশ্য বল আর খুব বেশি পুরনো হয় না, 2 পাশ থেকে 2 নতুন বল, তো তারপরে একটু পুরনো হয়ে যাবে, একেবারে শেষ 10 ওভারে আপনি প্রচুর মারতে পারবেন। এই যে অ্যাডজাস্টমেন্টটা, একটা ম্যাচ চলা অবস্থায় তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যদি ওপেন করতে নেমে 50 ওভার পর্যন্ত খেলেন, আপনাকে তো 3-4 ধরনের উইকেটের মুখোমুখি হইতে হবে একই ম্যাচে, তাহলে এইটুকু অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারবেন না। এইটা আপনি সারা বছর নেটে খেলেন, সারা বছরই খেলেন, অবশ্যই এটার পিছনে ঘরোয়া ক্রিকেটের দায় আছে, অবশ্যই আমাদের স্পিন হারায় যাওয়া, কোয়ালিটি স্পিন না থাকা, এগুলোর দায় আছে। এগুলো তো আমরা রোজ বলতেছি, কিন্তু আপনারা ব্যাটসম্যানরা নিজেদের এইটুকু ডেভেলপমেন্ট করতে পারতেছেন না, যে আপনারা একটু সামান্য এদিক ওদিক হলে আর অ্যাডজাস্ট করতে পারেন না, আপনাদের 30 ওভার ডট বল খেলে দিতে হয়। এখন এভাবে আর কতকাল চলবে? মুশফিক রিয়াদকে তো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, তারপরে তো পুরোটা আপনাদেরই সামলাতে হবে। আপনারা তরুণরা এইটার সঙ্গে যদি মানায় নিতে না পারেন, এই যে হৃদয়ের ব্যাপারে আমি খুবই হতাশ হচ্ছি। হৃদয় আমাদের সবচেয়ে পটেনশিয়াল ছেলেদের একজন, সে সুন্দর একটা সেঞ্চুরি করলো এই ম্যাচে ক্রাম্প নিয়ে, অথচ কালকে দেখলাম সে অ্যাডজাস্ট করতে পারতেছে না। এই ব্যাপারগুলো একটু আমাদের বেটার করতে হবে। আমি জানি না এটা কি উপায়। আমি এই কন্টেন্ট বানানো শুরু করার পর থেকে ব্যাটিং নিয়ে একের পর এক হতাশা প্রকাশ করে চলতেছি। 2024 থেকে আমাদের আসলে ব্যাটিংয়ের এই দৈন্যদশাটা দেখা গেছে। আমাদের ব্যাটিং কিন্তু অলমোস্ট 10 বছর, মানে 2015 থেকে যদি আপনি হিসাব করেন 2023 পর্যন্ত আমরা কিন্তু ডমিনেট করছি ব্যাট দিয়ে। কেমনে ডমিনেট করছি আপনারা জানেন, আমাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত করছে এই সময়। সেই ব্যাটিংটা আজকে ওয়ান ডেতেও এরকম বাজে অবস্থায় চলে গেছে, এই খেলোয়াড়রা অ্যাডজাস্ট করতে না পারায়। এখন এই জিনিসটার সমাধান কি? সমাধান হচ্ছে যে খুব ভালো ব্যাটিং কোচ এনে দেখা যেতে পারে, তবে আমার মনে হয় এই জায়গাটায় কাজ করাইতে হবে।
মাথায় মাথায় কাজ করাইতে হবে। সেই দায়িত্বটা কে নেবেন আমি জানি না, তবে প্রার্থনা করি যে দ্রুত মাথাটা পরিষ্কার হোক, দ্রুত তারা ম্যাচ রিড করতে পারুক, দ্রুত তারা উইকেট রিড করতে পারুক, এবং ওইখানে গিয়ে যে সামান্য চেঞ্জটা, সামান্য অ্যাডজাস্টমেন্টটা করতে হবে ওইটা যেন তারা করতে পারে। সবার জন্য শুভকামনা। অ্যাটলিস্ট পাকিস্তানের বিপক্ষে একটা জয় নিয়ে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ হোক, সেই শুভকামনা রইল সবার জন্য।